শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। তুমি আমাকে ঝুট বললে দোস্ত। তোমার এতটুকু ডর হলো না? আমি স্বীকার করছি ওস্তাদজি, এইটুকু মিথ্যে আমি বলেছিলাম, কিন্তু বাকিটা... ছোড়ো দোস্ত, ঝুট বলে কোনো সাফাই আমাকে শোনাতে এসো না। দয়া করে আমাকে একটা সুযোগ দিন ওস্তাদজি, আমার পুরো কথাটা তো একবার শুনুন। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ দোস্ত। আমি এরপরে আর কি কথা শুনবো বলো? আমি কেন আপনাকে মিথ্যে বলেছিলাম সেটাই তো বলতে চাই ওস্তাদজি। আসলে আমার ভয় ছিল যে... কিন্তু তোমার কি করে মনে হলো যে এটা আমি ধরতে পারবো না? আপনি... তোমার খারাপ লাগবে বলে আমি এতদিন বলিনি। আপনি ব্যাপারটা জানতেন ওস্তাদজি? রোসেনা, শুনছেন সুলেখা সান্যালের গল্প শেষ সন্ধ্যা। তালতলার ২১-এর ২ নম্বর বাড়িটার দোতলার কোণের ঘরটাকে গুদমখানা বললেও ভুল হয় না। সেখানে পাওয়া যাবে না এমন কোনো জিনিস বোধহয় দুনিয়াতেও নেই। সেই কবেকার মলিন হয়ে যাওয়া পুরনো বই থেকে শুরু করে কোনো প্রাচীন শিল্পীর ধুলো জড়ানো বাঁশি, এ ঘরটাতে সব আছে। এ ঘরটাকে তাই মিউজিয়াম বলেই ডাকে অমল। অমল মানে অমল মজুমদার, জামা কাপড় আর লোহা লক্করের ব্যবসাদার। দুটো ব্যবসায় বেশ তরতরিয়ে চলছে। যন্ত্রপাতির পার্টসের জন্য তাকে প্রায় নিমাই ঘোষালের কাছে আসতে হয়। তালতলার এই বাড়িটাতেই নিমাই ঘোষাল থাকেন। বাড়িটার বয়স অন্তত ৮০ বছর তো হবেই, আর এই ঘরটার বয়স বোধ হয় ১৫০০ বছর। নিমাইবাবুর গ্যারাজ আর মোটর পার্টসের ব্যবসাটা যারা বাইরে থেকে দেখেছে তারা এই যন্ত্রমানবের বিচিত্র সব শখের কথাটা ভাবতেই পারবে না। নেহাত অমলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়। অবশ্য অমল এখন আর শুধু তার খদ্দেরও নয়, বন্ধুও বটে। দুজনের বয়সের অনেকটা ফারাক। তবু মধ্য ৫০-এর নিমাইবাবুর সঙ্গে বছর ৩৫-এর অমল মজুমদারের বন্ধুত্বটা বেশ পোক্ত। ও নিমাইবাবু, আজও কি একটা ব্যবসার কাজ নিয়েই নিমাইবাবুর কাছে এসেছে অমল। নিমাইবাবু, কে? ও এই যে, ও অমলবাবু। যা ভেবেছি তাই, আপনি মিউজিয়ামে এসে বসে আছেন। আসুন আসুন, আমি আসলে ওই... আপনি কোন জগতে ছিলেন বলুন তো মশাই? হ্যাঁ, এত চেঁচাচ্ছি তখন থেকে, তাও আপনার কানে ঢুকছে না? না, ওই আর কি। বলুন কি বলছি। দাঁড়ান বাবা, আপনার কোলে ওটা আবার কি? মিউজিয়ামের নতুন আমদানি মনে হচ্ছে। এমন কিম্ভূত দেখতে যন্ত্র তো আগে কখনো দেখিনি। এর নাম সারেঙ্গি। সারেঙ্গি? বাবা, এই একটু ধুলো টুলো ঝেড়ে পরিষ্কার করছিলাম আর কি। সারেঙ্গি, হ্যাঁ, তারপর বলুন। সারেঙ্গি নামটা শুনেছি বটে, কিন্তু আজ অবধি চোখে দেখার সৌভাগ্য হয়নি, জানেন তো। এত পুরনো যন্ত্রটা আপনি পেলেন কোথা থেকে মশাই? পেয়েছি। যে একটু বাজান না। মানে সারেঙ্গির বাজনা তো আসলে কখনো শুনিনি, তাই আর কি। কি করে আর শুনবেন? বাঙালিরা তো আর কখনো সারেঙ্গিটা ধরেই দেখলো না। তাই নাকি? তা আপনি এখন হঠাৎ লোহা লক্কর ছেড়ে এই সারেঙ্গিতে, কি ব্যাপার বলুন তো? এখন নয় মশাই, তবে বলতে পারেন সেই যৌবনকাল থেকেই আমাদের প্রেম। বলেন কি মশাই? আপনি কার কাছে শিখলেন? সে ছিলেন এক খাঁ সাহেব। কোলের ওপর যন্ত্রটা নিয়ে আঙুলের গায়ে ঘষে ঘষে কি যে আশ্চর্য মূর্ছনা জাগিয়ে তুলতে পারতেন, যেন প্রেমিকের সামনে সব উজাড় করে দিচ্ছেন, একেবারে সবটুকু।
নিমাইবাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মানুষটার এই চেহারা কখনো দেখেনি অমল। লোহালক্করে ডুবে থাকা এই মানুষকে লৌহমানব ছাড়া কিছুই ভাবতে পারে না সে। আর অমল নিজেও ব্যবসার বাইরে তেমন কিছু বোঝে না, বোঝার সময়ও নেই তার। কিন্তু সামনে বসা ওই মানুষটার আঙুলগুলো সারেঙ্গির ওপর অদ্ভুতভাবে খেলে যাচ্ছে। সেখান থেকে যে মূর্ছনা সৃষ্টি হচ্ছে তার টানে আজ বুঝি ভেসে যাচ্ছে অমল। তার মনেও তবে এতটা বিষাদ আর যন্ত্রণা লুকিয়েছিল। সারেঙ্গির সেই আশ্চর্য মোচড় আর নিমাইবাবুর চোখের জল মিলে মিশে যে অব্যক্ত একটা বেদনা নেমে আসছে, তা বুঝি মুহূর্তের মধ্যে এই আলো ঝলমলে শহরটাকে কোন অতলে ভাসিয়ে নিয়ে যাবে। নিমাই ঘোষালকে কি যে বলতে এসেছিল সেসব এখন আর কিছু মনেও নেই অমলের। দুটো চোখ বন্ধ করার পরেও আঙুল দিয়ে চেপে ধরে রইল অমল। হয়তো কোনো দৃশ্য থেকে সে পালাতে চাইছে। আঙুলে শেষ তরঙ্গ তুলে ততক্ষণে নিথর হয়ে বসে আছেন নিমাই ঘোষাল। কোন সুদূরের ধ্যানে যে ডুবে আছেন মানুষটা কে জানে। এমন নিশ্চুপে আরও কয়েকটা মুহূর্ত কেটে গেল। বিরাট দেওয়াল ঘড়িটার টিকটিক আওয়াজ ছাড়া চরাচরে আর কোনো আওয়াজ নেই। সেই সুরের শেষ বিন্দু অবধি মিলিয়ে যাওয়ার পর নিমাই ঘোষালের বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেদিনও এমনই এক সন্ধ্যা ছিল জানেন। অমন সন্ধে এই শহরে আর বিশেষ আসেনি। ওস্তাদজির বাড়িতে সেদিন। ওস্তাদজি? কে তিনি? না থাক থাক, সে কথা থাক। মিছিমিছি আর ভার বাড়িয়ে লাভ কি? আপনি যা বলতে এসেছিলেন সেটা বলুন। ভুলে গেছি। হ্যাঁ, বিশ্বাস করুন, সেসব কথা আমি একদম ভুলে গেছি। আপনার এই সুর শুনে সত্যি আমার আর কিচ্ছু মনে পড়ছে না জানেন। সুরই হলো আসল সুরা ব্রাদার, কথাটা ভেবে দেখবেন। আপনি ঠিকই বলছেন বটে। আসলে এমন অভাবনীয়ভাবে আপনি, মানে আপনার হাতে এমন সুর, আপনি যে গান বাজনা করেন আমি তো তাই জানতাম না। গান নয় মশাই, শুধু বাজনা। ও, সেতার, বীণা, ইসরাজ, কোনো বাজনাই বাদ ছিল না। বলেন কি মশাই? আপনি আপনি সব বাজাতে পারেন? আমার 7 বছর বয়স থেকে এদের সঙ্গে সম্পর্ক। এক সময় আমার বাবার বয়সী ছাত্রদেরও শিখিয়েছি, বুঝেছেন? সে একটা সময় ছিল। এই যে এক অদ্ভুত রহস্য কাহিনী শুনছি মশাই। আচ্ছা, আপনি এসব কথা এতদিন বলেননি কেন? বলিনি কারণ কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? এই যে সারেঙ্গিটা দেখছেন, হ্যাঁ, এটাই আমাকে আপনার লৌহ মানব বানিয়েছে ব্রাদার। মানে? আমাকে মেরে রেখে গেলেন ওস্তাদজি, একদম জিন্দা লাশ। ওস্তাদজি বলতে? ওস্তাদ ইমতাজ খাঁ সাহেব। তাকে সামনে পাওয়া আর চাঁদ হাতে পাওয়া দুটো আসলে একই, বুঝলেন? ও, কোল থেকে সারেঙ্গিটা নামিয়ে রেখে জানলার সামনে একটা কৌচে এসে বসলেন নিমাই ঘোষাল। বাইরের পথের দিকে চেয়ে আছেন তিনি, কিন্তু তার চোখ দুটো যে আসলে কিছুই দেখছে না সে কথাটা ভালোই বুঝতে পারছে অমল। সামনে তাকিয়ে কোন সুদূর অতীতকে যে তিনি খুঁজে বেড়াচ্ছেন তাকে ঠাহর করা মুশকিল।
এই নিমাই বাবুকে এই মুহূর্তে কিছুতেই চিনতে পারছে না অমল। তাই মুখ ফুটে আর কিছু জিজ্ঞাসাও করতে পারছে না সে। অদ্ভুত বিষণ্ণ চোখ দুটো পথের দিক থেকে সরিয়ে আবার সারেঙ্গিটার দিকে ফেরালেন নিমাই ঘোষাল। ধীর গলায় বললেন, 7 বছর বয়স থেকে বাজনা শিখছি মশাই। আমার কাকা তিনি হাতে ধরে তানপুরা বাজাতে শিখিয়েছিলেন আমায়। সেই থেকেই শুরু। লোকে বলতো বাজনাগুলো নাকি আমার আঙুলের সঙ্গে কথা বলে। শুধু একটা জায়গাতেই সব কথা থেমে গিয়েছিল। সারেঙ্গি? বাঙালিরা সারেঙ্গি বোঝে না। এই পরিহাসটা না পিঠে যেন চাবুক মারত। বয়স কম হলেও জেদ তো কম ছিল না। বাঙালিকেই করে দেখাতে হবে। কেমন যেন একটা গো চেপে গেল মশাই। সোজা চলে গেলাম ওই চিতপুরের মেহেদি আলীর দোকানে। সারেঙ্গির গুরু খুঁজতে হবে তো। মেহেদি সেদিন আমাকে ব্যঙ্গ করেছিলেন। সারেঙ্গি? আপনি আর শিখবার চিজ পেলেন না বাবুজি। বেশ তো সিতার বিতার বাজান। সুখে থাকতে ভূতে ধরলো কেন? আপনি কি আমাকে ব্যঙ্গ করছেন আলী সাহেব? আরে কি যে বলেন বাবুজি, গুস্তাকি মাফ হুজুর, ঠাট্টা করিনি। এই কলকাতায় একজনই পারে আপনাকে সারেঙ্গি শেখাতে, কিন্তু তাকে মানাতে পারবেন কি? আলবাত পারবো। টাকা দিলে এই দুনিয়ায় কি হয় না বলুন তো? হ্যাঁ, কি বললেন? টাকা? বেশ বাবুজি, আগে তো তার সাগরেদদের হাত করুন, তারপর না হয় ওস্তাদজিকে দেখবেন। বেশ, তা কোথায় যেতে হবে? বউ বাজার। খুব খুব সরু একটা গলির মধ্যে ওস্তাদজির বাড়ি। দাঁড়ান, আপনাকে ঠিকানাটা লিখে দিচ্ছি বাবুজি। হ্যাঁ, আচ্ছা বেশ, লিখে দিন। মেহেদি আলী মানুষটি পুরনো বাদ্যযন্ত্র কেনাবেচা করত। গান বাজনার সমঝদার লোক ছিল। যদিও ব্যবসা করতে গেলে বাজনা শেখার দরকার পড়ে না, কিন্তু 3 পুরুষের কারবারে হাত পাকানোর আগে নিজের কানটা তৈরি করে এসেছিল মেহেদি। নইলে অপরের চোখ আর কানের ওপর কি আর ভরসা করা যায়? কলকাতা শহরে ধ্রুপদী ঘরানার হেন গুণী মানুষ নেই যাকে মেহেদি চেনে না। আর শুধু তাই নয়, যারা সেভাবে সামনে আসেন না, নিজেদের সাধনা আর নেশা নিয়ে বরাবর অন্তরালে থেকে যান, তাদের খবরও রাখত এই মেহেদি। ওস্তাদ ইমতাজ খাঁ সাহেব শহরের রং আর রোশনাই থেকে অনেক দূরে থাকতেন। মঞ্চে তাকে বড় একটা দেখা যায়নি। বউবাজারের এক তোষ্য গলির নিভৃতে বসে থাকতেন এই সুরের জাদুকর। সারেঙ্গি শেখার জন্য তার দরজায় বিস্তর লোকের ভিড় হতো, কিন্তু তার কাছ পর্যন্ত পৌঁছনোর রাস্তাটাই ছিল অত্যন্ত কঠিন। সে কথাটা আগেই মেহেদি আলী জানিয়েও দিয়েছিল নিমাই ঘোষালকে। তবে পরীক্ষাটা যে অতটা ভয়ানক হবে তা বুঝতে পারেননি তখন নিমাই ঘোষাল। দাদা বলছি, এই ঠিকানাটা? অবশ্য তখন তার বয়সটাও অল্প ছিল, আর মনের ভেতরে জেদটাও ছিল খুব প্রবল। খুঁজে খুঁজে হয়রান হয়ে তবুও সেই গলিটা উদ্ধার করেছিলেন নিমাই ঘোষাল। উদ্ধার করাই বটে। কোন ফাঁকে, কার আড়ালে, কোন কোণে যে সেই গলিটা লুকিয়েছিল, বাইরে থেকে তা বোঝার সাধ্য ছিল না কারো। এই তো নিচের বন্ধ দরজার সামনে প্রথম দিন গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে অনেকগুলো সারেঙ্গির আওয়াজ শুনতে পেয়েছিলেন নিমাই ঘোষাল। কি রে বাবা, এখন খুলছে না কেন? বাবা রে, এ তো বাজনা নয়, একেবারে আর্তনাদ চলছে যেন। সারেগামা পাধানি কাঁদছে শোনো জাপানি।
কি রে, এরা কি সবাই কানে কালা নাকি? কড়া নেড়ে মরে গেলেও কেউ টের পাবে না মনে হচ্ছে। উফ। শুনতে পাচ্ছেন? কেউ আছেন? দরজাটা একটু খুলুন না। নমস্কার, আমি একটু ওস্তাদজির সঙ্গে সব বাবা চলে গেল। অদ্ভুত তো। সারেঙ্গি হাতে নিয়েই একজন উঠে এসে দরজা খুলে দিয়েছিল। তার চেহারাটা বেশ বড়সড় হলে কি হবে, মুখখানা ছিল এক্কেবারে শিশুর মতো সরল। ওস্তাদজির কথা সবই তাকেই জিজ্ঞাসা করতে যাবেন, কিন্তু তার আগেই সে মানুষটি যেমন ঘোরের মধ্যে বেরিয়েছিল সেই একই ঘোর নিয়ে আবার ঘরের মধ্যে ঢুকে গেল। দুনিয়ার বাকি কোনো খবরে যেন তার কোনো আগ্রহই ছিল না। সেই মানুষটির পিছু পিছু একটা মাঝারি মাপের ঘরে এসে দাঁড়ালেন নিমাই ঘোষাল। জনা পাঁচেক শিক্ষার্থী তখন বসে সারেঙ্গি বাজিয়ে চলেছিল। তাদের সকলের চোখ ছিল বন্ধ, নিজেদের বাজনাতেই তারা বিভোর হয়েছিল। জগৎ সম্পর্কে কোনো হুঁশ ছিল বলে মনে হয় না। ঘরের দরজায় একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন বাজনা শুনতে লাগলেন নিমাই ঘোষাল। দুটো পা আর দুটো কান একসঙ্গে টনটন করছিল। সবই তিনি ভাবছেন যে এবার বোধহয় তাকে ফিরে যেতে হবে। ঠিক সেই সময় যে লোকটি দরজা খুলে দিয়েছিল নিমাইবাবুর দিকে তাকিয়ে সে বলল, बैठिए ना बाबूजी। হ্যাঁ, বসবো? কিন্তু এখানে তো বসার জায়গা। अब वो देखिए, वहाँ एक पैकिंग बॉक्स है ना उधर, हाँ। उस पर आप बैठ जाइए। अब कोई तकलीफ तो नहीं होगा ना? না মানে তাকলিফ তো কিছু নেই, কিন্তু ওই বাক্সটা যদি ইয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওখানেই বসছি। बहुत खूब बहुत खूब, बैठिए बैठिए। ইয়ে শুনুন না, বলছিলাম কি, हाँ जी बाबूजी, फरमाइए। বলছিলাম ওই ইমতাজ খাঁ সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই। खां साहब? কেন, তিনি এখানে থাকেন না? मुरारी, क्या? अरे मुरारी सुनो भाई, देखो ना बाबूजी क्या कह रहे हैं। এটা আবার কে রে বাবা? হ্যাঁ বলুন বাবু, আপনি খাঁ সাহেবকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ওস্তাদজির সঙ্গেই দেখা করতে এসেছিলাম। আরে রাম রাম রাম। কি কি হলো, ওস্তাদজি এখানে নেই নাকি? আছেন বাবু, উস্তাদজি ওপরে থাকেন, ও, আমরা নিচে বসে সুর সাধনা করি। আচ্ছা আচ্ছা আমাদের এই পাঠ তিনিই দিয়েছেন। আচ্ছা, ওস্তাদজি কখন নামবেন? তিনি তো নামেন না। হ্যাঁ? তিনি সবসময় উপরেই থাকেন। নামেন না? না তাহলে আপনারা কি করে? নামেন, তবে তার তো অনেক দেরি আছে। ও, না না, আমার কোনো অসুবিধা নেই, আমি বসে থাকতে পারবো। কতক্ষণ বসতে হবে বলুন? আজ তো আর নামবেন না। নামবেন না? না। আচ্ছা, তাহলে কাল কখন আসবো? তা কি করতে আসবেন বাবুজি? মানে শিখতে? কিন্তু উস্তাদজি তো আর নতুন কাউকে শেখান না। শেখান না? না। ও আচ্ছা, সে না শেখান, তবু আমি একটু দেখা করতে চাই ওনার সঙ্গে। কখন তিনি আসবেন বলুন না, আমি শুধু দেখা করতে আসবো সেদিন। আজ আপনি ফিরে যান বাবুজি, 3 দিন বাদে আসবেন। আমি খাঁ সাহেবকে আপনার কথা বলে রাখবো। 3 দিন বাদে? আচ্ছা বেশ, তাই হবে। তা আপনারা সবাই বুঝি খাঁ সাহেবের দেশের লোক? হ্যাঁ বাবুজি, আমি তার দেশবাড়ি। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে থেকেই কাজকর্ম করেন বুঝি? কাজকর্ম মানে? কাজকর্ম আবার কি করব? আমরা শুধু সারেঙ্গি বাজাই, এটাই তো আমাদের কাজ। কি আশ্চর্য, তাহলে আপনাদের চলে কি করে? বাইজি থাকতে, উস্তাদজি থাকতে আবার চলার চিন্তা কিসের? সবই তো ওদের দয়া। বাইজি মানে কে বাইজি? সে আছেন একজন, পরে জানবেন। আচ্ছা তাহলে 3 দিন পরে। হ্যাঁ
এক মিনিট। হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে বললেন ওস্তাদজি শেখান না, কিন্তু আপনারা যে 10 জন মানুষ বসে বসে বাজিয়ে যাচ্ছেন, কে আপনাদের শেখান তবে? না না না, উনি নতুন আর কাউকে শেখান না। আমরা অনেক পুরনো মানুষ বাবুজি। তাছাড়া আমরাও তাকে রোজ দেখতে পাই না। তাহলে এই যে বাজনাটা হে বাজনা, এ তো আমরা রোজ ভোর 3টে থেকে উঠে রাত 10টা অবধি সরগম বাজিয়ে যাই। কখনো তার মর্জি হলে নেমে এসে কোনো একটা নতুন গাত দিয়ে যান, তারপর আবার দীর্ঘদিন ধরে সেই গাত বাজাতে থাকি। আবার কবে তার মর্জি হবে। শিখি। তাই তো বলছি বাবুজি, আপনার তাগত একদম বরবাদ হয়ে যাবে। আচ্ছা বেশ, আজ আসি তবে। আচ্ছা, আপনাদের আর বিরক্ত করব না, কিন্তু 3 দিন পরে নয় ভাই। আমি না রোজ একবার করে আসব। যদি তিনি নামেন, আপনি দয়া করে আমার কথাটা একটু ওস্তাদজিকে বলে রাখবেন, কেমন? নিশ্চয়ই বলবো বাবুজি, নিশ্চয়ই বলবো। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আসি তবে। হ্যাঁ, সেদিন আর দেখা হবে না বুঝে সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন নিমাই ঘোষাল। মেহেদি আলীর কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল। ওস্তাদজির কাছে যেতে গেলে এই শিষ্যদের পেরিয়ে যাওয়াটা অতটা সহজ যে হবে না মোটেও, সেটা সেদিনই বুঝে গিয়েছিলেন নিমাই ঘোষাল। তিনি বুঝতে পেরেছিলেন যে এরা তাকে কিছুতেই যেতে দেবে না। আর নিমাইবাবুও ছাড়ার পাত্র ছিলেন না। যেমন বলে এসেছিলেন ঠিক সেই রকমই কথা মতো তিনি যেতে লাগলেন। আচ্ছা বেশ। পরপর 2 দিন গিয়ে হাজিরা দিলেন তিনি। আর এই 2 দিন কেউই তার সঙ্গে ঠিক করে কথাও বলে। আজকেও দেখা হবে না। মুচকি হেসে আবার যে যার বাজনা নিয়ে মগ্ন থেকেছিল। তবে কিছুক্ষণ পর সেই মুরারি নামের লোকটি মিষ্টি কথায় তাকে বিদায় জানিয়েছিল। এভাবেই পরপর 2 দিন কেটে যাওয়ার পরে 3 দিনের দিনও আবার গিয়ে দাঁড়িয়েছিলেন নিমাইবাবু। তবে এদিনের পরিস্থিতিটা ছিল একটু আলাদা। দরজায় কড়া নাড়তে গিয়ে দেখতে পেয়েছিলেন দরজাটা বন্ধ নয়, ভেজানো আছে। এই দরজাটা আজকে খোলা। ভেতরে ঢোকার পরে কেউ আর তার দিকে তাকিয়ে মুচকি হাসি পর্যন্ত হাসল না। ঘরের মাঝখানে একটা তক্তাপোষ আর তার উপরে লাল রঙের একটা জাজিম পাতা ছিল। নিমাইবাবুকে দেখে ওস্তাদজির সেই ছাত্রের দল সারেঙ্গি নামিয়ে রাখল। মুরারি মাথা ঝুঁকিয়ে তাকে অভিবাদন জানিয়ে বলেছিল, আসুন বাবুজি, আসুন আসুন, এই তক্তাপোষের ওপর বসুন, ওটা আপনার জন্য। বলছিলাম, আমার জন্য এত উচ্চাসন কেন? আপনারা সবাই যখন মাটিতে বসে আছেন না। গুরুজির তেমনই আদেশ বাবুজি। ওস্তাদজি? জি। তিনি আমার কথা শুনেছেন? হ্যাঁ বাবুজি, তিনি সব জানেন। আজ তার সঙ্গে আপনার দেখা হতে পারে। দেখা হবে? জি। ওস্তাদজি আমার সঙ্গে দেখা করবেন? আমাদের মাফ করবেন বাবুজি। এই যে 3 দিন ধরে আপনাকে কষ্ট দিলাম, এতে আমাদের কোনো স্বার্থ নেই, কিন্তু না না, জি জি, মাপ চাইছেন কেন? আমরা ওস্তাদজির হুকুম তামিল করি মাত্র, এর বেশি কিচ্ছু না। যে ধৈর্য ধরতে জানে না, ওস্তাদজি তার সঙ্গে দেখা করেন না। আমি তাহলে পরীক্ষায় পাশ করেছি বলুন? হ্যাঁ বাবুজি, আপনি পাস হয়ে গেছেন। এইবার ওস্তাদজি আমাকে শেখাবেন তো? সে তো ওস্তাদজির মর্জি আছে বাবুজি। আপনি আমাদের পরীক্ষায় পাস হয়েছেন, কিন্তু তার আরও কিছু পরীক্ষা এখনো বাকি আছে। আরও কিছু পরীক্ষা? ওই যে ওস্তাদজি আসছেন। ওস্তাদজি? কথা বলতে বলতেই নিমাই ঘোষাল সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন। আর সঙ্গে সঙ্গে দেখলেন ঘরের 10 জন লোকও নিজেদের সারেঙ্গিগুলো পাশে নামিয়ে রেখে মাথা নিচু করে উঠে দাঁড়াল। সিঁড়ি দিয়ে যে প্রৌঢ় মানুষটি নেমে এলেন
তার গায়ের রং কাঁচা হলুদের মতো, কাঁধে তোয়ালে ফেলা, ওস্তাদজি, সৌম্য আর শান্ত চেহারার একজন মানুষ। কোনো দিকে তিনি না তাকিয়ে টানা বারান্দা ধরে কোথায় যেন চলে গেলেন। কিছুক্ষণ পরেই বালতিতে জল পড়ার আওয়াজ শুনে নিমাইবাবু বুঝলেন যে ওস্তাদজি স্নানে ঢুকেছেন। দেখতে দেখতে শিষ্যদের ব্যস্ততাও সঙ্গে সঙ্গে তুঙ্গে উঠল। সেই লম্বা বারান্দাটার মাঝখানে পাটাতনের ওপর বসানো একটা মস্ত উনুন টেনে আনা হলো। তার ওপরে উৎসব বাড়ির মতো একটা বড় সড়ো হাঁড়ি বসানো হলো। স্নান সেরে মাথা মুছতে মুছতে প্রসন্ন মুখে এবার ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন ওস্তাদজি। তার সামনে একটি আসন পেতে দিল মুরারি। বাকিটা ধরাধরি করে একটা কাঠের সিংহাসন নামিয়ে নিয়ে এলো। ঘরের মাঝখানে ওস্তাদজির সামনে সেই সিংহাসন রাখা হলে তার মুখোমুখি মুরারির পাতা সেই আসনে এসে বসলেন ওস্তাদ ইমতাজ খাঁ। নিমাইবাবু অবাক হয়ে দেখলেন যে সেই সিংহাসনে রাখা মা কালীর একটি ছবি আর রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে একেবারে নিশ্চল হয়ে বসে আছেন খাঁ সাহেব। কিছুক্ষণ পরে ধ্যান ভঙ্গ হলো তাঁর। শিষ্যরা ততক্ষণে সেই হাঁড়ি থেকে খানিকটা গরম খিচুড়ি নিয়ে একটা পিতলের থালায় সাজিয়ে দিয়েছে। চাল, ডাল, ঘি, কাজু, পেস্তা মেশানো সেই খিচুড়ি ঈশ্বরকে নিবেদনের পর একটা হাতায় করে একটু প্রসাদ এবার নিমাইবাবুর দিকে বাড়িয়ে দিলেন ওস্তাদজি। আমার জন্য? তারপর একে একে সব শিষ্যরাই তার হাত থেকে প্রসাদ পাওয়ার পরে কাঠের সিংহাসন আর উনুনটাও সরিয়ে নিয়ে গেল। এবার এতক্ষণ পরে নিমাইবাবুর মুখের দিকে তাকিয়ে হাসলেন ওস্তাদ ইমতাজ খাঁ। আসুন আসুন, বসুন বাবুজি, বসুন। আপনার কথা আমি এদের কাছ থেকে শুনেছি। আপনি রোজ রোজ এসে ফিরে যান। তাতে আমার কোনো কষ্ট হয় না খাঁ সাহেব। তার মানে আপনার গরজ আছে। কিন্তু আপনি সারেঙ্গি শিখতে চান কেন বাবুজি? আমার অনেক দিনের আগ্রহ ওস্তাদজি। না, শেখার মতো তো আরো কত বাজনা আছে। সারেঙ্গি বড় শক্ত বাবুজি, এ আপনি পারবেন না। আপনি যদি মেহেরবানি করেন তাহলে আমি ঠিক পারবো খাঁ সাহেব, দেখবেন। আর কিছু বাজাতে পারেন? আগে সুর সম্পর্কে সামান্য কিছু জানি, তেমন একটা শিক্ষা নেই। আপনি যদি দয়া করে। গান বাজনা শিখার আগে নাড়া বাঁধতে হয়, আপনি জানেন তো? হ্যাঁ, জানি খাঁ সাহেব। আমাকে কি করতে হবে বলুন? সোনা, চাঁদি আর অনেক জিনিস লাগবে। তা তো 100 রুপিয়া মতন খরচা পড়বে। আমি নিশ্চয়ই দেবো ওস্তাদজি। টাকা আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। শুধু কি কি লাগবে সেগুলো যদি দয়া করে আনিয়ে নেন। দেখুন, সপ্তাহে 2 দিন করে শেখাবো আমি, আর ফির রোজ 25 টাকা করে দক্ষিণা লাগবে। কে দিতে পারবেন আপনি? আপনার আশীর্বাদে নিশ্চয়ই দিতে পারবো খাঁ সাহেব। আপনি কি করেন বাবুজি? আমি একটু ব্যবসা করি। বেশ, ঠিক আছে। আপনি আগে নাড়া বেঁধে যাবেন, তারপর থেকে আমি শেখাবো। বেশ বেশ, আমি কালই আসবো খাঁ সাহেব। কাল, পরশু, যেদিন খুশি। বেশ বেশ, আপনার মর্জি। আচ্ছা, খুদা হাফিজ। খুদা হাফিজ। নিমাই ঘোষালের মাথায় জেদ চেপে গিয়েছিল। তার মনে হয়েছিল ওস্তাদজি কি তাকে পরখ করে দেখছেন। যে সময়ের কথা বলছি সে সময়ের 100 টাকা আজকের নিরিখে প্রায় 2-2,500 টাকা সামিল হবে। সুতরাং দৈনিক 25 টাকার মূল্যটাও যথেষ্ট বেশিই হবে। টাকার অঙ্কটা শুনিয়ে ওস্তাদজি কি
নিমাইবাবুকে সেদিন ভয় দেখাতে চেয়েছিলেন? নিমাই ঘোষালের পরিবার বেশ সম্ভ্রান্ত। শুধু তাই নয়, নিমাইবাবুর কাকারও গান বাজনায় যথেষ্ট উৎসাহ ছিল। কাকার উৎসাহে গান বাজনার জন্য জলের মতো টাকা খরচা করতেও নিমাইবাবুর কোনো কুণ্ঠা ছিল না। যদিও গানের জগতের সঙ্গে তার যোগাযোগের কথাটা ওস্তাদজিকে তিনি বলতে পারেননি, বললে হয়তো তিনি শেখাতেন না। এই ভয়েই শুধুমাত্র এইটুকু মিথ্যের আশ্রয় সেদিন নিয়েছিলেন নিমাই ঘোষাল। শরৎ, সেতার সবেতেই যে তার অনায়াস দখল, জেনে বুঝেই সে কথাটা ওস্তাদজির কাছে গোপন করে গিয়েছিলেন তিনি। ওস্তাদজি অবশ্য তার দিকে এক ঝলক তাকিয়ে মৃদু হেসেছিলেন। তিনিও হয়তো এই ছলনাটা ধরতে পারেননি, পারলে হয়তো শেখাতেন না। পরের দিন সকালেই অবশ্য 100টা টাকা নিয়ে মুরারির হাতে দিয়ে এসেছিলেন নিমাই ঘোষাল। বলছিলাম এই 100 টাকাটা রাখুন। হ্যাঁ, ওস্তাদজি বলেছিলেন কিছু জিনিসপত্র কিনতে লাগবে, তো সেই জন্য। আপনি কাল সকালে আসবেন বাবুজি, গুরুজির তেমনই আদেশ। আচ্ছা আচ্ছা, বেশ, তাই আসবো। মুরারির কথা মতো পরের দিন সকালে গিয়ে বাইরের দরজাটার গায়ে হাত দিতেই দরজাটা খুলে গিয়েছিল। সেদিন সেই সারেঙ্গির ঘরে আর কেউ ছিল না। তক্তাপোষের ওপর ধবধবে সাদা চাদর পাতা ছিল, আর তার পাশে দুটো তাকিয়া। মাঝখানে বসেছিলেন স্বয়ং ওস্তাদজি। কি একটা সুর ভাঁজছিলেন তিনি। আসবো ওস্তাদজি? अरे आइए आइए बाबूजी, आइए आइए, আপনার শুনেই তো অপেক্ষা করছি। बैठिए बैठिए। ওস্তাদজি, আপনার এই প্রণামীটা এখানেই। প্রণামীর 25টা টাকা তার পায়ের কাছে রেখে মেঝেতেই বসেছিলেন নিমাইবাবু। গুরুর পায়ের কাছে বসেই তো শিষ্যকে শিক্ষা নিতে হয়। ওস্তাদ ইমতাজ খাঁ কিন্তু টাকাগুলোর দিকে ফিরেও তাকাননি, সেগুলো সেখানেই পড়ে রইল। নতুন ছাত্রকে পরম স্নেহে হাত ধরে তার পাশে তুলে এনে বসালেন। তারপর সারেঙ্গি ধরার কৌশল শেখাতে বসলেন তিনি। এবার একেবারে থ হয়ে গেলেন নিমাইবাবু। এতগুলো যন্ত্রে তার দখল, কিন্তু এমন অদ্ভুত কৌশল তো এর আগে কখনো দেখেননি তিনি। এইভাবে ধরতে হয়? যে যন্ত্র ধরা আর তার সুর সঙ্গত করা এত কঠিন, সেই যন্ত্রকে আয়ত্তে আনতে পারবেন তো তিনি? মুহূর্তের জন্য এই চিন্তাটা মাথায় আসতেই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়েছিলেন তিনি। পারতে তো তাকে হবেই, কিন্তু তার মনের এই মুহূর্তের চিন্তাটা বোধহয় মুখে কোনো ছায়া ফেলেছিল। ওস্তাদজি বলেছিলেন, কি বাবুজি, কি ভাবছেন? খুব কঠিন লাগছে? আগে না গুরুজি, আমি পারবো, ঠিক পারবো। বেশ বেশ, বহুত কম। আজ তবে এইটুকুই থাক। এইটুকু অভ্যেস করে কাল ফির আসবেন। হ্যাঁ, কেমন? আপনার যেমন আদেশ। আর এক মুহূর্ত দাঁড়ালেন না ওস্তাদ ইমতাজ খাঁ। টাকাগুলো ওখানেই পড়ে রইল। তিনি নির্বিকারভাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়েছিলেন। সারেঙ্গিটা আগেই নিয়েছিলেন নিমাইবাবু। এবার বাড়ি এসে সেই রাত থেকেই তিনি সারেঙ্গি বাজাতে শুরু করেছিলেন। বাদ্যযন্ত্রটা যে আঙুলের উল্টো পিঠ দিয়ে বাজাতে হয় সে কথাটা তার জানা ছিল, কিন্তু গুরুজি যে পাঠ তাকে দিয়েছেন সেভাবে বাজাতে গেলে আঙুল ঘষে চামড়া উঠে জ্বালা করছে। জ্বালা করছে, কেটে যাবে মনে হয়। সারেঙ্গি শিখতে গেলে কাউকে যে এতটা যন্ত্রণা পেতে হয় সে কথাটা নিমাইবাবুর জানা ছিল হবে না, আমাকে শিখতে হবে এটা। তবু যতই ব্যথা লাগুক দাঁতে দাঁত চেপে সাধনায় বসে গেলেন নিমাই ঘোষাল। আমি যন্ত্র বাজিয়েই ছাড়ব। সারেঙ্গি ধরা এবং বাজানোর প্রথম পাঠটা রাতের মধ্যেই আয়ত্ত করে পরদিন বিকেলে আবারও ওস্তাদজির সামনে গুরুদক্ষিণা রেখে আইয়ে আইয়ে পাঠ নিতে বসেছিলেন তিনি। আজকের দক্ষিণাটা সেদিন নিমাই ঘোষালকে স্নেহভরেই ডেকেছিলেন বটে ওস্তাদজি, তবে
খাঁ সাহেবের মুখে যেন বিস্ময়ের একটা ঝলক ফুটে উঠেই মিলিয়ে গিয়েছিল। আগের দিনের মতোই সেদিনও টাকাগুলো মাটিতেই পড়ে রইল। তিনি চেয়েও দেখলেন না। আগের দিন যে অদ্ভুত কৌশলে বাজাতে শিখিয়েছিলেন খাঁ সাহেব, সেই কৌশলে যতটা আয়ত্ত করতে পেরেছেন ততটাই বাজিয়ে শোনালেন প্রথমে নিমাই ঘোষাল। আর শুনতে শুনতে অবাক চোখে তার দিকে চেয়েছিলেন ইমতাজ খাঁ। ঠিক আছে গুরুজি। মুগ্ধ কণ্ঠে বলেছিলেন, আপনি আপনি পারবেন বাবুজি। কলকাতা শহরে এই বাজনায় অনেক অনেক বড় হবেন আপনি। আপনি দেখে নেবেন। সবই আপনার আশীর্বাদ গুরুজি, এতে আমার কোনো কৃতিত্ব নেই। আপনার তিল আছে বাবুজি। যেভাবে আমি আপনাকে দেখিয়েছিলাম, সারেঙ্গি বাজানোর নিয়ম সেটা নয়, অথচ আপনি এরকম নয়। না বাবুজি না। আপনার ইচ্ছেটা সত্যি কিনা আমি সেটাই একটু পরখ করে নিচ্ছিলাম। আপনি তো অদ্ভুত মানুষ আছেন। এমন একটা কঠিন কৌশল ঠিক রপ্ত করেছেন। না বাবুজি, আপনার হবে, আপনার হবে, আমি বলছি আপনার হবে। গুরুজি, আপনাকে যে কি বলে। আসুন আসুন বাবুজি, আজ আজ আমি আপনাকে আসলি বাজনাটা শিখাবো। বেশ। মাসখানেক ধরে পরম যত্নে নিমাইবাবুকে সারেঙ্গি শিখিয়ে চললেন ওস্তাদ ইমতাজ খাঁ। সেই 1 মাস ধরে টাকাগুলো তার পায়ের কাছেই পড়ে থাকত। তিনি চেয়েও দেখতেন না। তার নজর শুধু ছিল সারেঙ্গির দিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি গুরুজি। নিমাই ঘোষালের তৈরি হাতে সারেঙ্গি রপ্ত হতে বিশেষ দেরি অবশ্য হল না। 1 মাসেই গুরু আর শিষ্য দুজনেই অনেকটা পথ পার করে ফেলেছিলেন। কিন্তু মাস পেরিয়ে যাওয়ার পরেই গুরুজিকে আর পাওয়া গেল না। নিমাই ঘোষাল গিয়ে দেখেছিলেন যে সেই সারেঙ্গির ঘরে আবারও সেই আগের ব্যবস্থাই ফিরে এসেছে। ঘরের মাঝখানে রয়েছে উল্টোনো প্যাকিং বাক্স, আর মেঝেতে বসে আছে ওস্তাদজির সেই 10 জন শিষ্য। সকলেই ডুবে আছে সারেঙ্গিতে। নিমাই ঘোষাল জিজ্ঞাসা করেছিলেন, বলছিলাম ওস্তাদজি নেই? না বাবুজি, তিনি তো মুজরায় গেছেন। সে কি, কাল অবধি ছিলেন যে? হ্যাঁ হ্যাঁ, ছিলেন ছিলেন বাবুজি, আজই গেছেন। কই বললেন না তো কিছু। আচ্ছা, কোথায় গেছেন? কোথায় গেছেন? লখনৌ বা বেনারস, কোথাও একটা গেছেন। কবে ফিরবেন কিছু জানেন? না বাবুজি, সে কথা বলা ভারী কঠিন। উনি 7 দিনে আসতে পারেন, আবার 1 মাস কিংবা 3 মাস পরেও ফিরতে পারেন। সে কি? ওস্তাদজির মেজাজ মার্জি বোঝা খুব কঠিন বাবুজি। তার কি খেয়াল হয় তা তিনিই জানেন। কিন্তু আমাকে যখন আসতে বারণ করেননি, তখন আমি রোজই একবার করে আসবো। সে আপনার ইচ্ছে বাবুজি। বলছিলাম ওই হ্যাঁ, ওস্তাদজির দক্ষিণাটা। দক্ষিণা? কিন্তু আপনি তো শিখছেন না, তাহলে দক্ষিণা কি হবে? নাড়া বেঁধেছি তো তার কাছে, রোজ শিখতে আসি, তার নামেই দক্ষিণা এনেছি। দয়া করে এই টাকাটা আপনারা রেখে দিন। এই টাকা আমি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। বেশ বেশ, তবে রেখে যান। আচ্ছা, এখানটা রাখলাম। হ্যাঁ হ্যাঁ, তো সব শুরু করো। এভাবে আরও 3 মাস কেটে গিয়েছিল। প্রত্যেক দিন নিয়ম করে বউবাজারের তোষ্য গলির সেই বাড়িটার দরজায় গিয়ে দাঁড়াতেন নিমাই ঘোষাল। 3 মাস হয়ে গেল। তাঁর গুরুদক্ষিণার টাকাটা মুরারির হাতে তুলে দিয়ে আবারও নিঃশব্দে বেরিয়ে আসতেন তিনি। গুরুজি এখনো? আর বাড়িতে বসে গুরুজির শেখানো সেই 1 মাসের পাঠ খুব মন দিয়ে অনুশীলন করে যেতেন তিনি। আজও আসেননি? তবে 3 মাস ধরে প্রত্যেক দিন সারেঙ্গিটা ঘাড়ে করে বইতে বইতে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন মানুষটা। যে ছাত্ররা তার কাছে সেতার সরোদ শিখতে আসত, তাকে ঠিক সময়ে না পেয়ে তাদের অনেকেই ছেড়ে চলে গিয়েছিল।
কিন্তু কষ্ট যতই হোক প্রতিদিন নিয়ম করে এই আশাটা চালিয়ে গিয়েছিলেন নিমাই ঘোষাল। 3 মাস যেদিন শেষ হলো, ঠিক তার পরের দিন সে বাড়ির দরজার সামনে পৌঁছে নিমাই ঘোষাল অবাক হয়ে গিয়েছিলেন। বাড়িটা আজকে তো সেদিন সে বাড়ির ভেতর থেকে সারেঙ্গির আওয়াজ ভেসে আসছিল না। সারেঙ্গি বাজছে না যে। নিমাই ঘোষাল অবাক হয়ে গিয়েছিলেন। ভেজানো দরজাটা হাত দিয়ে খুলতেই দেখেছিলেন সারেঙ্গি কোলে নিয়ে ওস্তাদজির শিষ্যরা উৎসুক হয়ে দরজার দিকেই তাকিয়ে আছেন। নিমাইবাবুর মনে হয়েছিল হয়তো তাঁরই অপেক্ষায় উন্মুখ হয়ে আছে তারা। ঠিক আছেন তো? তাকে দেখেই মুরারি এগিয়ে এসে হাত ধরে বলেছিল, আসুন আসুন বাবুজি আসুন, আপনার সমস্ত তকলিফ এবার মিটে গেছে। যান যান, উপরে চলে যান। ওপরে? হ্যাঁ, কিন্তু আমি তো কোনোদিন মানে জাননি তো। না। আজ থেকে উপরেই যাবেন, উস্তাদজির তেমনই হুকুম। তা গুরুজি ফিরেছেন? হ্যাঁ। কখন ফিরলেন তিনি? আপনি উপরে যান না, সেসব কথা গুরুজিকেই জিজ্ঞেস করুন না হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই যাই। নিমাই ঘোষাল ভেবেছিলেন সেই শেষ। সেদিনের পর তিনি আর কখনো যাবেন না। তাঁর আর সারেঙ্গি শিখে দরকার নেই। শুধু ইমতাজ খাঁর সঙ্গে কখনো দেখা হলে তিনি জানিয়ে দেবেন যে সারেঙ্গি শিখতে না পারলেও অভিমানটা বেশ ভালো করেই রপ্ত করে যাচ্ছেন তিনি। নিজেদের অহংকার আর জাতের কৌলিন্য ধরে রেখে কি করে মানুষকে হয়রান করতে হয় সেটাও একটা শিক্ষা বই কি। এমন কথাই ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন নিমাই ঘোষাল। সিঁড়ির শেষ ধাপে পৌঁছতেই একটা অদ্ভুত সুগন্ধ ভেসে এসেছিল। একটা গন্ধ, ফুল, ধূপ, চন্দন, কর্পূর সব মেশানো এক আশ্চর্য গন্ধ। সে গন্ধটা নাকে এসে লাগতেই মস্তিষ্কের কোষগুলো যেন আপনা আপনি শান্ত হয়ে গিয়েছিল তার। সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠে দাঁড়িয়ে তিনি যা দেখেছিলেন তাতে তার সমস্ত বিক্ষোভ, অনুযোগ মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছিল। জেগেছিল শুধু অনাবিল মুগ্ধতা। নিমাইবাবু দেখেছিলেন রেলিং ঘেরা চওড়া বারান্দার একপাশে সাদা পাথরের একটা মন্দির। অপূর্ব দৃশ্য। সেই মন্দিরে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর যুগল মূর্তি। আগে একদিন নিচে যে মূর্তি দেখেছিলেন তিনি, সেই মূর্তি আর এই মূর্তি এক নয়। রাধাকে এখানে কে যেন মনের মতো করে সাজিয়েছে। বীর বিজয়িনীর মতো উজ্জ্বল দেখাচ্ছে তাকে। তার পাথরের শরীরে দামি দামি অলংকার, মাথায় মুকুট, আকাশ রঙা শাড়ি, আর কৃষ্ণ কিন্তু নিরাভরণ। একটিও অলংকার তাঁর নেই। হাতের বাঁশিটি শুধু রূপোর। সেই যুগল মূর্তির সামনে 2টি আসনে 2জন মানুষ বসে আছেন। একজন ওস্তাদ ইমতাজ খাঁ, অপরজন এক নারী। তার ভেজা চুল পিঠের ওপরে ছড়িয়ে আছে। পরনে গরদের শাড়ি আর লম্বা হাতার রেশমি ব্লাউজ। সেই নারী হিন্দু না মুসলিম তা দেখে বোঝার উপায় ছিল না। নিমাইবাবু মৃদু কণ্ঠে ওস্তাদজিকে ডেকেছিলেন। নিমাইবাবুর গলা শুনে ওস্তাদজি ইশারা করে তাকে পাশের ঘরে গিয়ে বসতে বলেছিলেন। সে ঘরে কিচ্ছু ছিল না। মেঝেতে পরিপাটি করে একটা শুধু গালিচা পাতা ছিল, আর এক পাশে ছিল পাখোয়াজ আর এক পাশে তানপুরা। আর সেই 2টি যন্ত্র নিয়ে 2জন মানুষ সঙ্গত করছিলেন। আর বাইরে ওস্তাদজি আর সেই অচেনা নারী কবিরের ভজন গাইছিলেন। সে এক অদ্ভুত পরিবেশ ছিল। সুরের জালে আচ্ছন্ন হয়ে চোখ বন্ধ করে বসেছিলেন নিমাইবাবু। কতক্ষণ বসেছিলেন তার হুঁশ ছিল না। গান শেষ করে কখন যে ওস্তাদজি তার সামনে এসে বসেছিলেন খেয়ালই করেননি তিনি। হুঁশ ফিরেছিল সেই নারীর মৃদু কণ্ঠে। বাবুজি, জি? प्रसादी নিন। দিন বাবুজি, প্রসাদি ফল, মিষ্টি আর শরবত আছে।
আগে খেয়ে ঠান্ডা হয়ে নিন। নিমাইবাবু নতুন এসেছেন বলে আগে তাকে আপ্যায়ন করলেন সেই নারী। সকালের প্রথম রোদের স্নিগ্ধ রশ্মি তার চোখে মুখে এসে পড়ে তাকে আরো দীপ্তিময়ী করে তুলেছিল। খোলা চুল বেয়ে এক ঢাল রেশমি মায়া যেন গড়িয়ে নামছিল। তার হাসিতে যে কি অপূর্ব মাধুর্য মিশেছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। সেই মন্দির, সেই সকাল আর ভজনের সঙ্গে তার উপস্থিতিটাও যেন একেবারে মিলে মিশে এক হয়ে গিয়েছিল। খাওয়া শেষ হলে শান্ত স্নিগ্ধ স্বরে ওস্তাদজি জিজ্ঞাসা করেছিলেন, ভালো আছেন তো বাবুজি? শরীর ভালো আছে, কিন্তু আমার মন ভালো নেই খাঁ সাহেব। সে কি বাবু, কেন, কি হয়েছে? 3 মাস আপনাকে দেখতে পাইনি গুরুজি। রোজ একবার করে এসে হাজিরা দিয়েছি। ওরা বলল আপনি কি মুজরা করতে গেছেন, তাহলে এতদিন? ওরা তো ঠিকই বলেছে বাবুজি, ওদের তো সেই রকমই নির্দেশ দেওয়া ছিল। নির্দেশ দেওয়া ছিল মানে? ঠিক বুঝলাম না গুরুজি। এই কথা শুনলে আপনার খুব রাগ হবে বাবুজি, দুঃখও পাবেন আমি জানি, লেকিন ফির ভি আমি ঝুট বলতে পারবো না। কি হয়েছে গুরুজি, বলুন না। এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাইনি, হ্যাঁ? আমি তো এইখানেই ছিলাম। সে কি, আর ওরা কি না? अरे अरे बैठिए बाबूजी, बैठिए। জি বাবুজি, আজকাল তো আমি কাউকে শিখাই না, আমার দিল করে না। মানুষের মধ্যে শিল্পী হওয়ার গুণ না থাকলে আমি কাউকে শিখাই না। আর আপনাকে আমার এটাই শেষ পরীক্ষা ছিল বাবুজি। এইভাবে পরীক্ষা? ওস্তাদজি, আমি আপনাকে ভুলে বোঝাতে পারবো না। জানি জানি বাবুজি, জানি, আমি সব বুঝি। আপনার ধীরজ আর লগন দেখে আমার মায়া জেগেছে। আজ থেকে আর কোনো পরীক্ষা হবে না, আমি আমি আপনাকে কথা দিচ্ছি। 3 মাস আপনি শেখাননি ঠিকই, কিন্তু রোজ এসে আপনার গুরু দক্ষিণা আমি ওদের হাতে দিয়ে গেছি ওস্তাদজি। রুপিয়া দেখুন বাবু, এই যে রেশমি থলিটা দেখছেন, এটা যাওয়ার সময় আপনার হাতে দিয়ে দিতাম আজ। কি কি আছে এতে? আজ অব্দি আপনি যত রুপিয়া আমাকে দিয়েছেন সব কিছু এর ভেতর রাখা আছে। এতে আমার কোনো দরকার নেই বাবুজি। ছি ছি ওস্তাদজি, আমি এভাবে বলতে চাইনি, আমাকে ক্ষমা করুন। আমি শুধু... আরে 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 ক্ষমা চাইছেন কেন বাবুজি? তাহলে আপনি তো ভুল কিছু বলেননি। আপনি আমাকে আর শেখাবেন না? না, আরে নেই নেই নেই, এ আপনি কি বাত বলছেন বাবুজি? আপনাকে আমি শিখাবো না। আজ থেকে আপনি আমার ছাত্র নন, আপনি আমার আমার দোস্ত আছেন। দোস্ত। ওস্তাদজি, এত ভাগ্য আমার। এবার থেকে প্রতিদিন যখন আসবেন সিধা উপরে এই ঘরে উঠে আসবেন। আমি যদি নাও থাকি কোনোদিন, রোসেনা থাকবে। দাঁড়ান বাবুজি, রোসেনা, রোসেনা। जी बोलिए। ইনি হচ্ছেন নিমাই বাবু, তোমার ভাইয়া। अच्छा, প্রণাম। আমি না থাকলে ভাইয়ার দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে, হ্যাঁ? ঠিক আছে? जी बहुत अच्छा। আপনি থাকলেও ভাইয়াকে দেখভাল করার দায়িত্ব আমার। শাবাশ শাবাশ। আচ্ছা বাবুজি, তাহলে শুরু করা যাক। কিন্তু আপনার গুরু দক্ষিণা? আরে ছড়িয়ে, আপনার জন্য কিচ্ছু লাগবে না বাবু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
ভালো চর্তা দেওয়া দুখিলি পান আনতে পারে না। সে তো আনবো, কিন্তু বিনা দক্ষিণায় কিছু শিখতে নেই যে গুরুজি। কি বলি বলুন তো। ঠিক হ্যাঁ, দিল না মানলে মাসে 5 টাকা করে দিবেন। মোটে 5 টাকা? আপনাদের এত খরচা? আরে নেই নেই নেই, ও কাফি হ্যায় কাফি হ্যায়। আরে আমাদের আর খরচা কি, খাই তো নিরামিষ। রোসেনা আর আমি বছরে 2 মুজরো নিই, বাস আমাদের চলে যায়। বেশ, তাই হবে। তারপর থেকে দিনগুলো একেবারে স্বপ্নের মতো কাটতে শুরু করেছিল। ওস্তাদ ইমতাজ খাঁ গত শিখিয়ে দেন। বসুন বাবুজি বসুন, এই গতটা আপনাকে শিখিয়ে দিই। 4 দিনে সেই গত তালিম করে ওস্তাদজিকে শুনিয়ে আবার নতুন পাঠ নিয়ে বাড়ি ফিরে আসেন নিমাইবাবু। আবার কখনো নিমাইবাবুর বাজনায় বিভোর হয়ে ওস্তাদ ইমতাজ খাঁ স্বয়ং সারেঙ্গি ধরেন, আর রোসেনা শুরু করেন গান। সে যেন এক স্বর্গের পরিবেশ। সুরে রাগে ছন্দে দিনগুলো কেটে যাচ্ছিল বেশ। মাঝে কয়েকটা দিন ওস্তাদজি আর রোসেনা মুজরায় গিয়েছিলেন বলে শেখানো বন্ধ ছিল। তারপর তারা ফিরে আসতেই আবারও সেই পুরনো ধারা সমানভাবে চলেছিল। একটা বছর এভাবেই কেটে গিয়েছিল, কিন্তু একদিন একটু ব্যত্যয় ঘটে গেল। ওস্তাদজি নিজে যে সুরে বেঁধে দেন সেই সুরেই সারেঙ্গি বেঁধে নিয়ে যান নিমাইবাবু। সেদিনও সারেঙ্গি বেঁধে গুরুজির সামনে গিয়ে বাজাতে বসেছেন তিনি। আচ্ছা গুরুজি, আমি আপনাকে এই বাজনাটা একটু শোনাই। কিন্তু বেখেয়ালে সেটা যে অন্য যন্ত্রের সুরে বাঁধা হয়েছে সে ব্যাপারটা বুঝতেই পারেননি তিনি। হাতের কনিষ্ঠ আঙুলটা একটা তারে ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে ভিন্ন সুরে সারেঙ্গি বেজে উঠেছিল। ওস্তাদজি সূক্ষ্ম কান তক্ষুনি সেই আওয়াজকে চিনে নিতে ভুল করেনি। গম্ভীর মুখে তিনি শুধু গলা তুলে ডেকেছিলেন, রোসেনা। কি হয়েছে? কোনো তকলিফ হয়েছে নাকি? তোমার ভাইয়াকে আমি আর শেখাবো না। এবার তুমি বুঝে নাও। সে কি? কেন? কি করেছে ভাইয়া? কি তোমার ভাইয়া মিছা কথা বলেছে, ওস্তাদকে ঠকিয়েছে। সে কি? না না না, এ হতেই পারে না। হয় কি না হয় তুমি নিজেই পরখ করে দেখো। সেতারের সুরে সারেঙ্গি বেঁধে এনেছে, আর আমাকে বলেছে একটু আদ্রু সুর ছাড়া ও নাকি কিছুই জানে না। এই ব্যাপার? তা বেশ তো, তুমি না শেখাও, আমি শেখাবো। আরে এত শরমের কিছু নেই ভাইয়া, মাথা তোলো। সত্যি করে বলো তো দোস্ত, আর কটা বাজনা জানো তুমি? না মানে গুরুর কাছে মিথ্যে বলছো দোস্ত? উস্তাদের কাছে মিথ্যে বলছো? ভেবেছ আমি ধরতে পারবো না? আরে অনেক আগেই আমি সবকিছু বুঝে গেছি। এই একটা ব্যাপারেই আমি একটু মিথ্যে বলতে বাধ্য হয়েছি গুরুজি, আমাকে ক্ষমা করুন। তুমি ভেবেছিলে সচ বললে আমি শেখাবো না, তাই তো? হ্যাঁ গুরুজি, ঠিক তাই। আমার মনে ভয় ছিল যে। কিন্তু এ তো সহজে তুমি তো ছাড়া পাবে না দোস্ত। মিছা বলার শাস্তি তোমাকে তো পেতেই হবে। বেশ, আপনি হুকুম করুন ওস্তাদজি, আপনি যা বলবেন আমি তাই মাথা পেতে নেব। আচ্ছা ঠিক হ্যায়, তুমি রোসেনাকে সিতার শেখাবে, এটাই তোমার শাস্তি। আমি? হ্যাঁ তুমি। মানে আপনি থাকতে আমি? আরে আমি তো সারেঙ্গির বাইরে আর কিছু জানি না দোস্ত, আর রোসেনার এই মুসলমানি বাজনা ভালো লাগে না। হিন্দু সেতার ছাড়া ওর মন ভরে না দোস্ত। যা, তাই বলেছি নাকি? তোমার বহেন আজও ভুলতে পারল না যে আমি মুসলমান। যাই,
ভাইয়ার জন্য পান নিয়ে আসি, মিষ্টি পান দিয়ে নাড়া বাঁধবো। এখনই আসছি। আচ্ছা। টানা লম্বা বারান্দার মেঝেতে রোদের আলো পড়ে যেন জাফরি কাটার ডিজাইন তৈরি হয়েছে। সেই জাফরির গায়ে গায়ে পা ফেলে সোজা পথে হেঁটে যাচ্ছিল রোসেনা। সেদিনও তার খোলা চুল পিঠের ওপর অলসভাবে ছড়িয়েছিল। দূর থেকে রোসেনাকে যেন অপূর্ব ভাস্কর্যের মতো মনে হচ্ছিল নিমাই বাবুর। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে ওস্তাদজি এবার বিষণ্ণ গম্ভীর কণ্ঠে যেন স্বগতোক্তির মতোই বলে উঠলেন, আচ্ছা দোস্ত, তুমি কি আমাদের এই জীবনকে ঘৃণা করো? না না ওস্তাদজি, প্রশ্নই ওঠে না। ঘৃণা করতে যাব কেন? আসলে তোমরা তো ঠিক এইভাবে দেখতে অভ্যস্ত নও। পুতুলও সেদিন বলছিল। পুতুল? তিনি কি? আরে তোমার বহেন রোসেনা। ও, ওর নাম ছিল পুতুল। হিন্দুর ঘরের মেয়ে, অল্প বয়সে বিধবা হয়েছে, কিন্তু মনটা তো আর মরে যায়নি। दूसरा एक आदमी টানে ঘর ছাড়লো। বুঝেছি। আরে না না দোস্ত, তুমি যা ভাবছো তা নয়। সেই আদমি আমি নই। সেই আদমি ওকে বাজারে নামিয়ে দিয়ে গেল। ও, হাত বদল হতে হতে লখনৌতে আমার মায়ের কাছে মুসলমান বাঁদি হয়ে ঢুকেছিল। তারপর একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো বলো দোস্ত। উনি বিয়ে করতে চাননি? হ্যাঁ বলেছিল, আমি রাজি হইনি। কেন জানো? তাহলে ওকে তো ধর্ম বদলাতে হতো। কি দরকার বলো তো? আরে আমরা তো শিল্পী, গান বাজনাই তো আমাদের ধর্ম। ও জাতপাতের ধর্ম নিয়ে আমাদের কি হবে? ঈশ্বর যা করেন সবটাই ভালোর জন্য করেন। উনি আপনার ঘরে এসে বেঁচে গেছেন ওস্তাদজি। হয়তো ভালো হয়েছে, ঠিক জানি না দোস্ত। তবে রোসেনার গান, তোবা তোবা, ওকে আমি তাই উজাড় করে শিখিয়েছি। আমার যা কিছু সব দিয়েছি ওকে। জানি ওস্তাদজি, আপনি হিসেব করার মানুষ নন। সব, কিচ্ছু বাকি রাখিনি। বারান্দার পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। ওস্তাদজির চোখের দুটো কোণে চিকচিক করছিল জল। রাস্তার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন মানুষটা। নিচ থেকে সারেঙ্গির সুর ভেসে আসছিল। ওস্তাদজি যেন কোন সুদূরে পৌঁছে গিয়েছিলেন সেদিন লখনৌয়ের দিনগুলোয়। তার পাশে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন নিমাই ঘোষাল। আপন মনে ওস্তাদজি বলেছিলেন, জানো দোস্ত, তোমার বহেন কিন্তু আমার কাছে ওর পরিচয় লুকোতে পারেনি। সাচ্চা মুসলমানি হয়ে উঠতে পারেননি উনি? না, মুসলমানি বান্দি হয়ে এসেছিল বটে, কিন্তু ও তো খানদানি আদব কায়দা ও কোথা থেকে শিখবে? আপনার মা ধরতে পারেননি? না, মা তো চোখে ভালো দেখতে পেতেন না, ও। তাই বুঝতে পারেননি। আমার চোখে কিন্তু প্রথম দিনেই ধরা পড়ে গিয়েছিল। তবে আমি লজ্জা দিতে চাইনি, তাই সময় নিয়েছিলাম কিছুদিন। তারপর আর কি, ধরা পড়ে গিয়ে একদিন নিজেই সব কবুল করে নিল। আর তারপর থেকে ঘরে আর মেহফিলে আমরা একসাথ আছি। বারান্দার শেষ প্রান্ত থেকে তখন হেঁটে আসছে রোসেনাবাই। তার হাতে একটা রূপোর ঢাকনা দেওয়া পানের ডাবর। এখন তার চেহারা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। কি অসম্ভব দীপ্তি আর লাবণ্য তাকে জড়িয়ে আছে। নূপুরের শব্দে সেদিকে তাকিয়ে নিমাই ঘোষালের মুখ দিয়ে আলগোছে বেরিয়ে গিয়েছিল, সরস্বতী। তোমার দিলের কোনো জবাব নেই দোস্ত।
পান ধরো ভাইয়া, এই পান দিয়েই তোমার কাছে নাড়া বাঁধলাম আমি। এই যে খাঁ সাহেব, উনি সাক্ষী রইলেন। দাও বেহেন, এ যে আমার বড় বড় সৌভাগ্য। বাপরে, আজ বহুত গম্ভীর দেখছি। মামলা কিছু গড়বড় হয়েছে নাকি? হ্যাঁ, আমি দোস্তকে লখনৌয়ের কথা বলছিলাম। ওহ, আমিও ভেবেছিলাম তোমার বেহেনের আসল পরিচয়টা তোমার জানা দরকার। ওস্তাদজি বলে দিয়েছেন, ভালোই হয়েছে। না না, এতে আমার কিচ্ছু যায় আসে না। এই জায়গাটা আমার কাছে এবারে স্বর্গের মতো, সত্যি বলছি। সত্যিই স্বর্গ ভাইয়া, ঠিক বলেছ তুমি। আমি নিজেকে হিন্দু ভাবি না, মুসলমানও ভাবি না। মানুষ হিসেবে যে মূল্য ওর কাছে পেয়েছি। এসো এসো রোসেনা, বসো এখানে। সেতার শিখবে না? নিজেকে উনি ফকির করে রেখে দিয়েছেন। পাছে আমি কোনো ব্যথা পাই, আমি সত্যি ছুঁয়ে দেখেন না। সব আমার জন্য ভাইয়া, শুধু আমার জন্য। নাদান কাহিকা। চলো দোস্ত, করে চলো। তোমার নতুন ছাত্রী কেমন ফাঁকি দিতে পারে দেখবে না? রোসেনার সেতার আর নিমাইবাবুর সারেঙ্গি, ওস্তাদজির সেই রেওয়াজের ঘরে দুটোই তারপর থেকে পুরো দমে বেজেছে। আচ্ছা, আজ তোমাকে এই গতটা শিখাবো, লেকিন খুব কঠিন আছে এটা। ঠিক আছে গুরুজি। সেদিন ভীষণ একটা কঠিন গত শিখিয়েছিলেন ওস্তাদজি। বলে দিয়েছিলেন যে এই গত হাতে তুলে তবে তাকে আবার যেতে, তার আগে পর্যন্ত নয়। আমি তাহলে এই গত শিখে ওস্তাদজির বাড়ি থেকে ফিরে এসে সেদিন সারা রাত এবং পরের দিন সকাল পর্যন্ত সেই গত অভ্যেস করে বিকেল হতে না হতেই ওস্তাদজির ঘরে গিয়ে দাঁড়িয়েছিলেন নিমাইবাবু। গুরুজি এসে গেছে। তাকে দেখে অবাক চোখে তাকিয়ে ইমতাজ খাঁ বলেছিলেন, কি ব্যাপার, হয়ে গেল তোমার? নাকি বহেনকে শেখাতে এসেছো দোস্ত? আগে আপনাকে শোনাবো, তারপর বেহেন। अच्छा बहुत खूब। देखी, सुर लगाओ दोस्त, सुर लगाओ। মেঝেতে পাতা জাজিমের ওপর ওস্তাদজি বসেছিলেন, আর তার পাশে বসেছিল রোসেনাবাই। একটু দূরে ধূপদানিতে গোছা করে ধূপ জ্বলছিল। তার মিষ্টি গন্ধে গোটা বাড়িটা আমোদিত হয়েছিল। সামনে একটা পেতলের থালায় জুঁই, মল্লিকা আর বেলফুল সাজানো ছিল। বিকেলের আলোটা অনেকটা কমে এসেছিল। কোলের ওপর রাখা সারেঙ্গিতে দ্রুত ওঠানামা করছিল নিমাইবাবুর হাত। একসময় বাজনা থামল। রোসেনাবাইয়ের চোখ দিয়ে তখন ঝরে পড়ছিল প্রশংসা, কিন্তু চোখ বন্ধ করে স্থির হয়ে বসেছিলেন ওস্তাদ ইমতাজ খাঁ। বহুক্ষণ নিঃশব্দে কেটে গিয়েছিল। তারপর যেন একেবারে স্বপ্ন রাজ্য থেকে জেগে উঠেছিলেন খাঁ সাহেব। তাঁর ঘোর তখনও কাটেনি। শান্তস্বরে গভীর কণ্ঠে শুধু বলেছিলেন, তোমাকে আজ আমার সর্বশ্রেষ্ঠ বাজনাটা শোনাবো দোস্ত। আমার আর রোসেনার বড় প্রিয় এই বাজনা আর বাজাই না। আমার জন্ম সার্থক ওস্তাদজি, আর কি বলবো। অনেক দিন হয়ে গেল এই গত আমি বাজাইনি। রোসেনা, আজ বাজাই। আজ সকাল থেকে তোমার কি হয়েছে বলো তো? কেবল আমাকে কাঁদিয়ে চলেছ কেন? এই মালিক। ম্লান বিষণ্ণ এক টুকরো হাসি ফুটে উঠেছিল ওস্তাদজির মুখে। সারেঙ্গিটা কোলে তুলে নিয়ে তার নিজস্ব ঘরানার বাজনা শুরু করেছিলেন বাজাতে। বেলা শেষের করুণ পুরবী রাগ বাজাতে বাজাতে তন্ময় হয়ে গিয়েছিলেন ওস্তাদ ইমতাজ খাঁ। বাইরের আকাশটায় তখন শেষ বিকেলের লাল আভা ছড়িয়ে পড়েছিল। খাঁ সাহেবের বাজনা শুনতে শুনতে সেই আভার দিকে
মগ্ন হয়ে চেয়েছিলেন নিমাইবাবু। তার মুগ্ধতা, রোসেনাবাইয়ের অশ্রু আর ওস্তাদজির বিষণ্ণতা সবটা যেন সেখানে মাখামাখি হয়েছিল। শেষ বিকেলের পূরবী তারপর ধীরে ধীরে সন্ধেতে গিয়ে থেমেছিল। মাথা নিচু করে বসেছিল তখন রোসেনাবাই, আর কোলে সারেঙ্গি নিয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন ওস্তাদজি। সেই নীরবতা ভেঙে দেবার কোনো সাহস পাননি নিমাইবাবু। বহুক্ষণ কেটে গিয়েছিল এভাবেই। তারপর এক সময় ইমতাজ খাঁ উঠে এসে হাসি মুখে তার পিঠে হাত রেখেছিলেন শুধু। দোস্ত, হুঁশ ফিরলে তানপুরাটা কোলে নিয়ে কারো কোনো অনুমতির পরোয়া না করেই ইমন রাগের একটা রবীন্দ্রসঙ্গীত ধরেছিলেন নিমাইবাবু। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। গান শেষ হলে সারেঙ্গিটা কাঁধে নিয়ে ফেরার জন্য যখন তিনি উঠে দাঁড়ালেন, তখন সিঁড়ির মুখ অবধি তাকে এগিয়ে দিয়েছিলেন সেদিন রোসেনাবাই আর ওস্তাদজি। নিমাইবাবুর পিঠে একটা হাত রেখে ইমতাজ খাঁ বলেছিলেন, আজকের সন্ধেটা আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে দোস্ত। সকাল থেকে মনটা খুব বিষণ্ণ ছিল, তুমি সেটা কাটিয়ে দিলে ভাইয়া। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আসি ওস্তাদজি, আসি বহন, কাল আবার দেখা হবে। খুদা হাফিজ দোস্ত। খুদা হাফিজ। সেই রাতের পর যে সকালটা এসেছিল, সেই সকালটা ছিল রাতের চেয়েও অনেক বেশি অন্ধকার। কলকাতা জুড়ে সেদিন অকাল বর্ষা নেমেছিল, ইট পাটকেল, পাথর আর কার্তুজের বর্ষণ। আর সেই সঙ্গে বিদ্যুৎ চমকের মতো ঝলসে উঠেছিল ছোড়া। মাস্টারমশাই, মাস্টারমশাই নেমে আসুন, শুনতে পাচ্ছেন? শিগগির নেমে আসুন মাস্টারমশাই। বিলু, তুমি এখন কি হয়েছে? এসব কি হচ্ছে বিলু? রাইট লেগেছে মাস্টারমশাই। কাল রাতে মসজিদ বাড়ির ওদিকটায় গন্ডগোল শুরু হয়েছিল। কি বলছো কি? ফোর্স নিয়ে সারা রাত ওখানেই ছিলাম, আর তার জেরে আজ সকালে ওরা এদিকে হামলা করছে। হামলা? কিন্তু এখন শিগগির করুন মাস্টারমশাই, মসজিদ বাড়ি এখান থেকে মাত্র কয়েক পা। খুনি সব দলবল নিয়ে আপনাকে পালাতে হবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বাড়ির লোকজন সবাইকে নিয়ে বেরিয়ে আসুন জলদি। কোথায় যাবো বিলু? শ্যামবাজারের দিকে একটা বাড়ি আছে আমার চেনা, তাড়াতাড়ি করুন। শুনতে পাচ্ছেন মাস্টারমশাই? তাড়াতাড়ি, আর সময় নেই, শিগগির, আমি বাইরে আছি, আসুন। কিন্তু কিন্তু তোমাকে যদি... আমার কিচ্ছু হবে না, পুলিশের গাড়ি আছে আমার সঙ্গে। বউবাজার থানার ডিউটি সেরে জিপটা নিয়ে সোজা আপনার কাছে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আসি আমি, এখনই আসছি, এখনই আসছি। শিগগির করুন। নিজের পরিচয়, ঠিকানা আর প্রাণ বেঁচে থাকার এই মূল তিনটে শর্তকে আগলে রাখতে রাখতেই দুটো দিন কোথা দিয়ে যে চলে গিয়েছিল বুঝতে পারেনি কেউ। প্রতি মুহূর্তে আনাজ কানাজ দিয়ে মৃত্যু উঁকি দিচ্ছিল তখন কলকাতা শহরে। কলকাতার বাতাস টায়ার পোড়া গন্ধে ভারী হয়ে উঠেছিল, বাতাসে ছাই উড়ে বেড়াচ্ছিল। যেদিকে চোখ যেত সেদিকেই শুধু আগুন আর আগুন, যেদিকে কান যেত সেদিকেই শুধু চিৎকার আর কান্না। কংক্রিটের রাস্তা রক্তে লাল হয়ে গিয়েছিল। নেহাত বিলু ওরফে বিল্লমোহন, নিমাইবাবুর অনেক পুরনো ছাত্র বলে কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছিলেন নিমাই ঘোষাল। বউবাজার থানার অফিসার বিল্লমোহন তার মাস্টারমশাইয়ের গায়ে কোনো
বিষ লাগতে দেয়নি। 2 দিন অন্য পাড়ায় কাটাতে হয়েছিল নিমাই ঘোষালকে, যেন কেউ তার শিকড় শুদ্ধ বিদেশে উপড়ে ফেলে দিয়ে এসেছে। বেঁচে মরে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো সেদিন বুঝেছিলেন নিমাই ঘোষাল। বাইরের ওই উন্মত্ত তাণ্ডবের সামনে গিয়ে বুক পেতে দেবেন বলে অনেকবার ভেবেছিলেন নিমাইবাবু, কিন্তু পারেননি। প্রাণের কোন অতলে যে জীবনের প্রতি মায়াটুকু তখনও অবশিষ্ট ছিল তার, সেই খোঁজ পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন সেদিন তিনি। কিন্তু সেদিন কি শুধুই তার নিজের জীবনের জন্য মায়া ছিল? না, এই মায়ার জট যে আরো দূরে, আরো তস্যগলিতে গিয়ে ঠেকেছিল, মনে মনে সেটা বেশ জানতেন নিমাই ঘোষাল। 2 দিন কোনো রকমে মাথা গুঁজে লুকিয়ে থাকার পরে তিনি আর পারেননি। বউবাজারের ওই গলিটায় তাকে যেতেই হবে, যেমন করে হোক। এটা বুঝতে পেরেই বিল্লমোহনকে জানিয়েছিলেন তিনি। কিন্তু কথাটা শুনেই বিল্লমোহন বলেছিল, কি বলছেন আপনি? ইমতাজ খাঁর বাড়ি? আপনি কি খেপেছেন মাস্টার মশাই? ওখানে গেলে আর আস্ত থাকতে পারবেন? ওই পাড়ায় গেলে আপনাকে কেটে... আমি ওই জন্যই তো বলছি বিলু, তুমি আমার সঙ্গে নিয়ে চলো। আমাকে যেতেই হবে। কিন্তু তুমি আমার সঙ্গে চলো। আমাকে যে একবার যেতেই হবে, অন্তত একটি বার। দোহাই তোমার, আমি... আরে এখন এই অবস্থায়? বেশ, তুমি না গেলে আমি একাই যাব বিল্লমোহন। তাতে মরতে হয় মরবো, আমার কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান মাস্টার মশাই, একটু শান্ত হন। ওখানে যেতে হলে লালবাজার থেকে আরো ফোর্স জোগাড় করতে হবে। একটা দিন আমাকে সময় দিন। আগামীকাল আমি আপনাকে নিয়ে যাব, কথা দিচ্ছি। একটা দিন কিন্তু। পরদিন সকালে পুলিশ এসকর্ট নিয়ে এই গলিটা বউবাজারের সেই চিরপরিচিত গলিটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন নিমাই ঘোষাল। আমি যাই। তার আর তর্স হয়েছিল না, জিপ থেকে একাই লাফিয়ে নামতে গেছিলেন। আরে কি করছেন কি আপনি? আরে ওকে আটকেও না। দেখছেন না আশেপাশে লোক জমে গেছে? দাঁড়ান, আগে আমি নামছি, আমার সঙ্গে আপনি আসুন। সত্যি আশেপাশের ভিড়টা ঘন হয়ে এসেছিল। নেহাত পুলিশের জিপ ছিল, তাই সেই ভিড়টা দাঁড়িয়ে পড়েছিল। হাতের খোলা ভোজালিগুলো চোখের নিমেষে পিছন দিকে অদৃশ্য হয়ে গিয়েছিল। ধূপধাপ করে লাঠি সোঁটা ফেলে দেওয়ার আওয়াজও কানে পেয়েছিলেন নিমাই ঘোষাল, কিন্তু চোখের আর ঠোঁটের বিষগুলো নিমাই ঘোষালের নজর এড়ায়নি। সেই ক্রূর দৃষ্টি আর কুটিল হাসি যেন এক ঝলকে মুহূর্তের জন্য কাঁপিয়ে দিয়ে গিয়েছিল তাকে। তবে এত কিছু তার দেখার সময় ছিল না। বিলুকে সঙ্গে নিয়ে ওস্তাদজির বাড়ির দিকে ছুটেছিলেন নিমাইবাবু। মাস্টারমশাই, আবারও বলছি, যাওয়াটা কিন্তু নিরর্থক। রাজাবাজারের বদলা ওরা এখানে নিয়েছে। আমি বলছি আপনাকে, আমার কথা বিশ্বাস করুন। দোহাই তোমার, দোহাই, একটিবার নিয়ে চলো আমাকে। বেশ, চলো। দরজাটার কাছে দিশেহারার মতো ছুটে গিয়েছিলেন নিমাই ঘোষাল, এক বুক আশা নিয়ে যে যদি দূর থেকে সারেঙ্গির সরগমটা তার কানে আসে। মাস্টারমশাই, এই দরজা? ভেতর ছোট্ট এক টুকরো আশা তখনও তার বেঁচে ছিল, কিন্তু গিয়ে দেখেছিলেন ভাঙা দরজাটা খোলা পড়ে আছে। ভেতরটা একেবারে খাঁ খাঁ করছিল। সে ঘর থেকে কেউ বরাবরের মতো তাকে আর আই বাবুজি বলে সেই আন্তরিক সম্ভাষণ জানালো না। অনাহুতের মতো সিঁড়ি দিয়ে টলতে উঠতে লাগলেন নিমাই ঘোষাল, আর তার পিছন উঠেছিল অফিসার বিল্লমোহন। থেমে দাঁড়িয়ে পড়েছিলেন নিমাইবাবু। চলুন মাস্টারমশাই, চলুন। চল। সেই টানা বারান্দাটা সেদিন বড় বেশি অন্ধকার লাগছিল তার। শ্বেতপাথরে রাধাকৃষ্ণ তেমন করেই দাঁড়িয়েছিলেন। রাধার গা থেকে দামি গয়নাগুলো অবশ্য খুলে নেওয়া হয়ে গিয়েছিল। কৃষ্ণের হাতের রূপোর বাঁশিটা মাটিতে গড়াচ্ছিল। অনেকগুলো পায়ের চাপে সেই বাঁশিটা এমন চ্যাপ্টা হয়ে গিয়েছিল যে বাঁশিকে আর বাঁশি বলে চেনা যাচ্ছিল না। এখানে ওখানে শুকনো রক্তের দাগের সঙ্গে মিশে গোলাপের শুকনো ছেঁড়া পাপড়ি ছড়িয়েছিল।
পাখোয়াজার তানপুরাটা টুকরো টুকরো হয়ে পড়েছিল পাশের ঘরটায়। জাজিমটাও ছিল না। শূন্য মেঝেটার ওপর নাগরা, জড়ি, শাল, পান, জর্দা, বটুয়া, সেতারগুলো একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়েছিল। স্বর্গের মতো সেই নিকোনো সংসারের অমন কদর্য রূপ দেখে চোখ বন্ধ করে ফেলেছিলেন নিমাইবাবু। দেওয়ালে দেওয়ালে শুকিয়ে যাওয়া রক্তের ছোপগুলো আর দেখতে চাননি তিনি। সুর, সঙ্গীত, সাধনার সেই পৃথিবীকে কারা যেন মত্ত উল্লাসে পায়ে দোলে দিয়ে চলে গেছে। ঘরের এক কোণে ইমতাজ খাঁর সেই সারেঙ্গিটা উল্টে পড়েছিল তখনও। খুব জোরে লাথি মারলে যেভাবে ছিটকে গিয়ে পড়ে, ঠিক সেইভাবে সারেঙ্গিটার সামনে গিয়ে দাঁড়ালেন নিমাইবাবু। মাঝের তারটা ছিঁড়ে গেছে, বাকি তারে হাত দিতেই রিন রিন করে সেটা বেজে উঠেছিল। নিচ থেকে তারা দিচ্ছে, লোকজন ভিড় করে আসছে স্যার, খুব টেনশন। হ্যাঁ হ্যাঁ, আসছে। মাস্টার মশাই, মাস্টার মশাই, চলুন চলুন ফিরে যাই। আমাদের এবার যেতে হবে মাস্টার মশাই। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বাইরের টেনশনটা আবার বেড়েছে। চলুন। চলো ফিরে যাই। বলেছিলাম আপনাকে, মিছে মিছে এখানে এলেন। কে জানেন তো মাস্টার মশাই, কেউ কাউকে এক চুলও ছেড়ে দেয়নি, কিচ্ছু ছেড়ে দেয়নি। ছেড়েছে তো, ছেড়েছে। এই যে, হ্যাঁ, এইটা এটা 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 সারেঙ্গি না? ওস্তাদজির। তা আপনি এটা নিয়ে কি করবেন? রেখে দেব। রেখে দেবেন? শেষ সন্ধ্যা, পুরো বিভাগ। মানে? ও তুমি বুঝবে না। চলো বিলু, চলে যাই। হ্যাঁ চলো, আসুন আসুন। তালতলার সেই ২১-এর ২ নম্বর বাড়িটার দোতলার কোণের ঘরেও আজ এবার সন্ধে নামছে। অন্ধকারটা বেশ চেপে এসেছে এবার, কিন্তু আলো জ্বালানোর কথা আজ আর কারো মনে নেই। ২ ছায়ামূর্তির মতো মুখোমুখি বসে আছেন অমল মজুমদার আর নিমাই ঘোষাল। কয়েকটা ঘন্টার মধ্যে তারা যেন এক অন্য দুনিয়া থেকে ঘুরে এলেন আজ। মধ্যিখানের অতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই গুমড়ে ওঠা পুরবী রাগটা যেন বলগাহীন ঘোড়ার মতো এ দেয়াল থেকে ও দেওয়ালের দিকে ছুটে বেড়াচ্ছে, আর ধাক্কা খেয়ে আবারও অদ্ভুত এক বিষণ্ণতার মধ্যে ডুবে যাচ্ছে। তার সেই যৌবনবেলার কাহিনী বলতে বলতে এবার একটু থামলেন নিমাই ঘোষাল। সারেঙ্গিটার ওপর পরম যত্নে হাত বুলোতে বুলোতে আবার বললেন, বুঝলেন অমলবাবু, এই হলো সেই সারেঙ্গি। এই সারেঙ্গিটাই বাজাতেন খাঁ সাহেব। আমি আপনার বাজনা শুনতে আসবো নিমাই বাবু, প্রতিদিন এই সময়ে আসবো। আপনি আমাকে শোনাবেন তো? আমি বাজানো বন্ধ করে দিয়েছি অমলবাবু। এই সারেঙ্গিটা শুধু কোলে নিয়ে বসে থাকি। আজ বহুকাল পরে একবার বাজালাম। আপনি বাজান না কেন? আবার তো গান বাজনায় ফিরে আসতে পারেন। আচ্ছা, আমি না হয়। না 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 অমলবাবু, না, থাক। খাঁ সাহেব আর বেহেনজির ঘুম ভেঙে যাবে। থাক। এই যে দেখুন, এই তারগুলোর মধ্যে তারা ঘুমিয়ে পড়েছেন। কি শান্তির ঘুম। থাক, ওরা ঘুমুন ওরা। চোখটা জ্বালা করছে অমল মজুমদারের।
নিঃশব্দে সে ঘর থেকে উঠে এলো অমল মজুমদার। সারেঙ্গিটা কোলে নিয়ে তখনও নিশ্চল মূর্তির মতো বসে আছেন নিমাই ঘোষাল। বহু বছর পরে সেই শূন্য ঘরে কোনো ভারী জমাট গলা বুঝি আজ ডেকে উঠল আবারও। দোস্ত, কানের পাশ দিয়ে এক ঝলক বাতাস বুঝি রিনরিন করে বলে উঠল, ভাইয়া। সারেঙ্গিটা বুকে চেপে ধরে নিজের কাছে কথা দিলেন নিমাই ঘোষাল। এই সন্ধেটাই শেষ, আর কখনো সন্ধেবেলায় সারেঙ্গি ছোবেন না তিনি। সুর আর স্মৃতির বুনোটে তৈরি এই গল্পটি যদি আপনার মনকেও ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, আর বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না, কেমন? শুনলেন সুলেখা সান্যালের গল্প শেষ সন্ধ্যা। আজকের প্রশ্ন, রোসেনা বাইয়ের আসল নাম কি? গত সপ্তাহের নিশিপদ্ম গল্পের প্রশ্ন ছিল, ভূতুর স্ত্রীর নাম কি? সঠিক উত্তর রানু। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন কামনা দাস, বিকাশ হালদার, রীতা কর্মকার, রিয়া মণ্ডল, সঞ্জু, মিনতি সরকার, ইরিনা, প্রবীর মণ্ডল, ধ্রুব মল্লিক ও সোনালী সরকার। শুনতে থাকুন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট।